কারো জীবনের প্রথম আর সবচেয়ে সৎ সৃষ্টিটাকে যদি কেউ এক পলক দেখেই বলে দেয় যে এটা কোথাও থেকে নকল করা, আর তারপর সেটাকে ঠিক করে দেওয়ার নাম করে পুরো বদলে দেয়, তখন ঠিক কি অনুভূতি হতে পারে? হ্যাঁ, আর শুধু বদলে দেওয়াই নয়, উল্টে আজীবন একটা কৃতজ্ঞতাও দাবি করে বসে। একদম তাই। আজ আমরা ঠিক সেই মুহূর্তটার গভীরে প্রবেশ করব, যেখানে আপাতদৃষ্টিতে ভালো মানুষের মুখোশ পরা বড়দের হাতে একটা শিশুর সৃজনশীলতার বা বলা যায় তার নিজস্ব কণ্ঠস্বরের এক নির্মম মৃত্যু ঘটে। খুবই সেন্সিটিভ একটা টপিক। হ্যাঁ, আজ আমরা আশাপূর্ণা দেবীর বিখ্যাত ছোট গল্প জ্ঞানচক্ষু নিয়ে একটা নিবিড় আলোচনা করব। তবে এই আড্ডার আমরা শুধু গল্পের প্লট ধরে এগোব না, বরং একটা খুব অদ্ভুত আর অস্বস্তিকর মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মানে ওই যে কেন বড়রা সবসময় শিশুদের সৃজনশীলতাকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়, তাই তো? ঠিক, ওই যে সংশোধন করার একটা অহেতুক প্রবণতা। এটাই আসলে এই আলোচনার সবচেয়ে শক্তিশালী দিক। আমরা সাধারণ চোখে জ্ঞানচক্ষু গল্পটাকে একটা বাচ্চার গল্প ছাপানোর উত্তেজনা আর মোহভঙ্গের একটা সাধারণ কাহিনী হিসাবে দেখি, কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে যে এটি আসলে সৃজনশীলতার অধিকার, বা ওই যে যাকে বলে ক্রিয়েটিভ ইন্টেগ্রিটি, সেটা নিয়ে একটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক লড়াই। হ্যাঁ, লড়াইটা কিন্তু বেশ স্পষ্ট। একদম। এখানে তপন নামের কিশোরটি কেবল একটি চরিত্র নয়, সে হল খাঁটি একেবারে অকৃত্রিম সৃজনশীলতার প্রতীক, আর তার মেসোমশাই বা ছোটমাসি হলেন সেই প্রতিষ্ঠিত সমাজ বা এস্টাবলিশমেন্টের প্রতিনিধি, যারা মনে করে তাদের অনুমোদন ছাড়া কোনো নতুন সৃষ্টির কোনো মূল্যই নেই, তাই না? ঠিক তাই। আর এই লড়াইয়ের শুরুটা কিন্তু খুব চমকপ্রদ একটা জায়গা থেকে হয়। মানে শিল্প আর শিল্পীর সম্পর্ক নিয়ে আমাদের সমাজে একটা খুব অদ্ভুত ধারণা আছে। আমরা ধরে নিই যে যিনি চমৎকার সব গল্প লেখেন, তার দৈনন্দিন জীবনটাও নিশ্চয়ই কোনো জাদুকরী আবজে ঘেরা। হ্যাঁ, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে জানো। একদম তপনেরও ঠিক এমনটাই ধারণা ছিল। তার কাছে লেখক মানে যেন আকাশ থেকে পড়া কোনো ভিন্ন গ্রহের জীব। কিন্তু যখন সে তার নতুন মেসোমশাইকে, যিনি একজন আসল লেখক এবং যার বই ছাপার অক্ষরে বেরোয়, তাকে খুব কাছ থেকে দেখল, তখন তার সেই ধারণা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মোহভঙ্গ হলো আর কি। হ্যাঁ, সে অবাক হয়ে দেখল মেসোমশাই আর 5 জন সাধারণ মানুষের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে ওই এত খাওয়া যায় না বলে অর্ধেক খাবার তুলে দেন, আবার খবরের কাগজের খবর নিয়ে প্রবল তর্কে মেতে ওঠেন। হ্যাঁ, আর ঠিক এই জায়গাটাতেই আশাপূর্ণা দেবী মানুষের মনের একটা খুব সূক্ষ্ম দিক তুলে ধরেছেন। এই যে মোহভঙ্গ, এটাকে আমরা সাধারণত খুব নেতিবাচক অর্থে দেখি, কিন্তু সৃজনশীলতার ক্ষেত্রে ধরুন এই মোহভঙ্গটাই হলো প্রথম ধাপ। আচ্ছা, সেটা কিভাবে? যখন কেউ দেখে তার আদর্শ বা আইডল তার মতোই একেবারে সাধারণ রক্তমাংসের মানুষ, তখন তার ভেতর থেকে একটা ইম্পস্টার সিনড্রোম বা নিজেকে অযোগ্য ভাবার প্রবণতা কেটে যায়। ও আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম যে ধরুন কোনো সুপারহিরো যাকে সব সময় সিনেমায় পৃথিবী বাঁচাতে দেখা যায়, তাকে হঠাৎ কেউ নিজের হাতে বালতি মগ নিয়ে কাপড় কাচতে দেখল। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। বা ধরুন বাজারের থলি হাতে আলু পটল নিয়ে দরদাম করতে দেখল, তখন প্রথমটায় একটা বিশাল ধাক্কা লাগলেও পরমুহূর্তেই মনে হবে, আরে উনি তো আমার মতোই সাধারণ। একদম নিখুঁত উপমা দিয়েছেন। তপনের মনেও ঠিক এই আত্মবিশ্বাসটাই তৈরি হয়েছিল। সে ভাবল, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এই সাধারণ রূপ দর্শনটা তার কাছে কোনো হতাশার বিষয় ছিল না, বরং এটাই তাকে বাস্তব সৃষ্টির জগতে টেনে এনেছিল। ঠিক। শিল্পের এই ডিমিস্টিফিকেশন বা সাধারণীকরণ তপনের ভেতরকার সেই স্পার্ক বা স্ফুলিঙ্গটাকে জ্বালিয়ে দিল। সে বুঝতে পারল লেখার জন্য কোনো জাদুকরী ক্ষমতার দরকার নেই, দরকার শুধু অনুভূতির। আর এই আত্মবিশ্বাসের উপর ভর করেই তো দুপুরবেলা, যখন বাড়ির সবাই ভর পেট খেয়ে নিথর হয়ে ঘুমাচ্ছে, তপন একটা হোম টাস্কের খাতা আর কলম নিয়ে 3 তলা সিঁড়িতে বসে আস্ত একটা গল্প লিখে ফেলল। হ্যাঁ, আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো তপন কি লিখল সেটা। হ্যাঁ, সাধারণত ওই বয়সে ছেলেমেয়েরা প্রথম গল্প লিখতে বসলে তো রাজা রানী, রূপকথা বা ওই খুন জখম অ্যাক্সিডেন্ট নিয়ে লেখে, কারণ তারা মনে করে গল্প মানে বাস্তব থেকে অনেক দূরের কোনো রোমাঞ্চকর ঘটনা। ঠিক, কিন্তু তপন লিখল তার স্কুলে ভর্তি হওয়ার দিনের একেবারে নিজস্ব অভিজ্ঞতা আর অনুভূতির কথা। আর এটাই হলো একজন সত্যিকারের লেখকের সবচেয়ে বড় গুণ, রাইট হোয়াট ইউ নো, বা নিজের চেনা জগৎটাকে লেখা।
তপন অবচেতনভাবেই সেই কাজটা করে ফেলেছিল। তার লেখার মধ্যে একটা নির্ভেজাল সততা ছিল। হ্যাঁ, কিন্তু এই শিশুসুলভ সততা যখনই বড়দের জগতে প্রবেশ করল, তখনই শুরু হলো আসল সংঘাত। তপন যখন প্রবল উত্তেজনা নিয়ে গল্পটা তার সমবয়সী ছোটমাসিকে দেখালো, ছোটমাসি গল্পটায় চোখ বুলিয়েই প্রথম যে কথাটা বলল তা হল, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? হুফ, এই টুকলিফাই বা নকলি করার সন্দেহটা থেকেই কিন্তু বড়দের জগতের রূঢ়তাটা স্পষ্ট হতে শুরু করে। বড়রা যেন মেনেই নিতে পারে না যে একটা বাচ্চার নিজস্ব কোনো মৌলিক চিন্তা থাকতে পারে। একদম। এরপর ছোটমাসি তপনের আপত্তি সত্ত্বেও গল্পটা মেশোকে দেখাতে নিয়ে যায়। মেশো গল্পটা পড়ে তপনের প্রশংসা করলেও এমন একটা কথা বলে বসেন যা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ, উনি বলেন একটু কারেকশন করে দিলে ছাপতে দেওয়া চলে। আর এখানেই শুরু হয় সৃজনশীলতার অধিকার খর্ব করার প্রথম ধাপ। মেসোমশাই হয়তো তপনকে উৎসাহিত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি নিজের অজান্তেই এটা প্রমাণ করে দিলেন যে বড়দের হস্তক্ষেপ ছাড়া শিশুর সৃষ্টি অসম্পূর্ণ। দাঁড়ান, একটু থামাই আপনাকে। আমি এই জায়গাটাতে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। আচ্ছা, বলুন। একটু বাস্তবতার নিরিখে ভেবে দেখা যাক। তপন তো নিতান্তই একটা ছোট ছেলে, তাই না? তার লেখায় বানান ভুল থাকা স্বাভাবিক, ব্যাকরণের মাথামুন্ডু হয়তো ছিল না, বাক্যের গঠনও হয়তো ভীষণ কাঁচা ছিল। সেটা তো বটেই। তো মেসোমশাই তো একজন অধ্যাপক, একজন প্রতিষ্ঠিত লেখক। তিনি যদি একটা বাচ্চার কাঁচা লেখাকে ঘষে মেজে একটু ছাপার যোগ্য করে দেন, তাতে এত দোষের কি আছে? মানে আপনি বলতে চাইছেন এটা সম্পাদনার মতো ব্যাপার? হ্যাঁ, সম্পাদকরা বা এডিটাররাও তো পত্রিকায় ছাপানোর আগে এই কাজটাই করেন, তাই না? তাহলে আমরা খামখা মেসোমশাইকে এই কারেকশনের প্রস্তাব দেওয়ার জন্য কাঠকড়ায় দাঁড় করাচ্ছি কেন? এটা কি নিছকই একজন অভিভাবক সুলভ সাহায্য নয়? খুব সুন্দর এবং অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন করেছেন। কিন্তু এখানেই সম্পাদনা বা এডিটিং এবং অন্যের লেখা অ্যাপ্রোপ্রিয়েট বা আত্মসাৎ করার মধ্যে যে সূক্ষ্ম অথচ বিশাল পার্থক্য আছে সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, একজন সম্পাদকের কাজ হল লেখকের নিজস্ব কণ্ঠস্বরকে বা ভয়েসকে অক্ষুণ্ণ রেখে তার ভাষার ত্রুটিগুলো ঠিক করে দেওয়া। সম্পাদক কখনো লেখকের আত্মাকে বদলে দেন না। তা ঠিক। কিন্তু মেসোমশাই কারেকশনের নাম করে যা করেছিলেন তা কি শুধুই বানান ঠিক করা ছিল না? তিনি তপনের পুরো গল্পটাকেই নতুন করে লিখেছিলেন। একটা শিশুর লেখার মধ্যে যে অপূর্ণতা থাকে তার মধ্যেই তো তার আসল সৌন্দর্য, তার সততা লুকিয়ে থাকে। মানে উনি সেই কাঁচা আবেগের উপর নিজের পাকা হাতের প্রলেপ লাগিয়ে আসলে তপনের বয়ানের নিজস্বতাটাকেই মুছে দিয়েছিলেন। একদম। মেসোমশাই একজন এডিটর হিসাবে কাজ করেননি, তিনি একজন ঘোস্ট রাইটার হিসাবে তপনের গল্পটাকে হাইজ্যাক করেছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো মেসোমশাইয়ের এই সাহায্যের পেছনে একটা প্রচ্ছন্ন অহংকার ছিল। ওই যে তিনি নিজে দিলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক না করতে পারবে না, এই ব্যাপারটা। ঠিক তাই। পয়েন্টটা খুব চমৎকারভাবে ধরিয়ে দিয়েছেন। মানে এখানে তপনের লেখার গুণের চেয়ে মেশোর প্রভাবটাই বড় হয়ে দাঁড়ালো। তপনের কৃতিত্বটা যেন মেশোর দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ল। আর ঠিক এই মনস্তাত্ত্বিক খেলাটাই কিন্তু এরপর ঘটতে শুরু করে। ছুটি শেষে তপন যখন বাড়ি ফিরে আসে, তখন তার লেখক হওয়ার খবর সারা বাড়িতে রটে যায়। সবাই তাকে নিয়ে আলোচনা করে, আর তপন এই ঘোরের মধ্যে লুকিয়ে লুকিয়ে আরও গল্প লিখতে থাকে। হ্যাঁ, একটা অন্য জগতে যেন সে বিচরণ করতে শুরু করে। একদম। কিন্তু এরপরই আসে সেই চূড়ান্ত মুহূর্ত। একদিন বিকেলে সন্ধ্যাতারা পত্রিকার একটা কপি হাতে মেশো আর মাসি এসে হাজির হন। পত্রিকায় জ্বলজ্বল করছে প্রথম দিন লেখক শ্রী তপন কুমার রায়। এই দৃশ্যটাকে যদি আমরা একটু সিনেম্যাটিক অ্যাঙ্গেল থেকে দেখি, ব্যাপারটা দারুণ ড্রামাটিক। একটা বাচ্চা ছেলের জন্য এর চেয়ে বড় ম্যাজিক আর কি হতে পারে? তার নাম ছাপার অক্ষরে বেরিয়েছে, সারা বাড়িতে একটা তুমুল হইচই পড়ে যায়। হ্যাঁ, উৎসবের মতো একটা পরিবেশ। কিন্তু এই চরম আনন্দের মুহূর্তে আশাপূর্ণা দেবী খুব নিপুণভাবে একটা বিষণ্ণতার সুর ঢুকিয়ে দেন। বাড়িতে আলোচনা কিন্তু তপনের মেধা বা গল্প নিয়ে হচ্ছে না, আলোচনা হচ্ছে মেশোর মহত্ব নিয়ে। অবশ্য নেহাত কাঁচা তো। আর বাড়ির সবার প্রতিক্রিয়া দেখুন। হ্যাঁ, বাবা বলছেন তাই, তা নইলে ফট করে একটা লিখল আর ছাপা হলো। মেজো কাকু বলছেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। মানে তপন যে নিজের মেধা দিয়ে, নিজের আবেগ দিয়ে দুপুরবেলা না ঘুমিয়ে গল্পটা লিখেছে, সেই পরিশ্রমটাই পুরোপুরি অদৃশ্য হয়ে গেল।
পুরো কৃতিত্বটাই গিয়ে পড়ল মেসোমশাইয়ের সুপারিশ আর দয়া দাক্ষিণ্যের ওপর। মানুষের মনের গঠনটাই এমন যে যখন কেউ নিজের যোগ্যতায় কিছু অর্জন করে তখন সে একটা আত্মতৃপ্তি পায়, কিন্তু যখন সেই অর্জনটাকে সমাজ অন্য কারো দয়া হিসেবে সাব্যস্ত করে তখন সেই প্রাপ্তিটা সম্মানের বদলে অপমানে পরিণত হয়। একদম। তপনের মনে হতে শুরু করে গল্প ছাপা হওয়ার যে তীব্র আনন্দটা তার অনুভব করার কথা ছিল সেটা সে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। সবাই শুধু মেশোর সুপারিশের কথাই বলছে। আর এরপরই ঘটে সেই চরম হৃদয় বিদারক ক্লাইম্যাক্স। অনেকক্ষণ পর যখন তপনকে বলা হয় নিজের মুখে গল্পটা পড়ে শোনাতে, তপন তখন গলা পরিষ্কার করে বইটা হাতে নেয় এবং পড়তে গিয়ে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হ্যাঁ, তপন যখন পড়া শুরু করে সে আবিষ্কার করে গল্পের প্রত্যেকটা লাইন তার কাছে একেবারে অচেনা, নতুন, সম্পূর্ণ আলাদা একটা ভাষা। নিজের লেখা নিজেরই অচেনা। সেই লেখার মধ্যে তপনের নিজের বলতে আর কিচ্ছু অবশিষ্ট নেই। মেসোমশাই গল্পটাকে কারেকশন করার নামে আগাগোড়ায় নতুন করে নিজের ভাষায় লিখেছেন। নিজের পাকা হাতের জাদুতে তিনি তপনের সেই সরল কাঁচা অভিজ্ঞতাগুলোকে সম্পূর্ণ মুছে দিয়েছেন। ভীষণ ট্র্যাজিক একটা মুহূর্ত। এখানে আমার একটা উপমার কথা মাথায় আসছে। ধরুন কেউ খুব যত্ন করে অনেক খেটে নিজের হাতে একটা কেক বানালো। হয়তো কেকের আকারটা খুব নিখুঁত হয়নি, হয়তো একটু এবড়ো খেবড়ো, কিন্তু সেটা তো তার নিজের সৃষ্টি। হ্যাঁ, তার নিজের পরিশ্রম। এবার অন্য কেউ এসে সেই কেকের সমস্ত স্বাদ, আকার এবং উপাদান পাল্টে দিয়ে সবার সামনে পরিবেশন করল আর বলল যে এটা তার রেসিপিতে তৈরি, সে শুধু একটু ঠিক করে দিয়েছে। তখন সেই কেক খাওয়ার চেয়ে কি কান্নাটাই বেশি আসবে না? কারণ সেই পরিশ্রম, সেই নিজস্বতাটা তো চুরি হয়ে গেছে। উপমাটা একেবারে নিখুঁত। এবং এই উপমাটাকে যদি আমি আরেকটু এগিয়ে নিয়ে যাই, ধরুন শুধু যে কেকটা বদলে দেওয়া হলো তা নয়, পরিবারের সবাই সেই বদলানো কেকটা খেয়ে প্রশংসা করছে আর আশা করছে যে মূল কারিগর এই কেকটা বদলানোর জন্য সেই লোকটার প্রতি কৃতজ্ঞ থাকবে। উফ, এটা তো আরও ভয়ঙ্কর। এখানেই হলো সবচেয়ে বড় আঘাত। সবচেয়ে মর্মান্তিক বিষয়টা কিন্তু এটা নয় যে তপনের গল্পটা চুরি হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো পরিবারের সবাই, এমনকি মেসোমশাই নিজেও আশা করছেন যে তপন এই চুরির জন্য তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে। মানে একটা বাচ্চার আইডেন্টিটি বা সত্তাকে পুরোপুরি মুছে দিয়ে তাকে জোর করে সেই মুছে ফেলার সেলিব্রেশনে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। একদম তাই। এই ফোর্সড গ্র্যাটিটিউড বা জোর করে চাপিয়ে দেওয়া কৃতজ্ঞতার কনসেপ্টটা সত্যিই মারাত্মক। তপন যখন বোবার মতো বসে থাকে আর বাড়ির সবাই ধমক দেয়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, তখন তপন বাধ্য হয়ে যন্ত্রের মতো পড়তে থাকে। তার মাথায় কিছু ঢুকছে না, সে শুধু গপগপিয়ে পড়ে যায় আর চারপাশ থেকে ধ্বনি ধ্বনি রব ওঠে। কিন্তু এই প্রশংসা তপনের কাছে বিষের মতো মনে হয়, কারণ সে জানে এই প্রশংসা তার নয়। এই পুরো দৃশ্যটায় বয়স্কদের অহংকার বা ওই অ্যাডাল্ট ইগো খুব স্পষ্টভাবে ধরা পড়ে। মেসোমশাই ভেবেছিলেন তিনি একজন মহান উদ্ধারকর্তা বা সেভিয়ার। তিনি একটি বাচ্চার কাঁচা লেখাকে সাহিত্যের সম্মানজনক স্তরে উন্নীত করেছেন। কিন্তু তিনি একবারও এটা ভাবার প্রয়োজন মনে করেননি যে তিনি একটি শিশুর নিজস্ব অনুভূতি প্রকাশের অধিকার কেড়ে নিয়েছেন। একদম। শিশুদের আমরা কতটা অবমূল্যায়ন করি এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আমরা ভাবি বড়দের ব্যাকরণ আর বড়দের শব্দচয়ন ছাড়া শিশুদের অনুভূতির কোনো বৈধতা নেই। ঠিক এই কারণেই গল্প পড়া শেষ করেই তপন যেভাবে বইটা ফেলে রেখে ছাদে চলে যায় এবং শার্টের তলায় চোখ মুছে, সেই দৃশ্যটা এত গভীর দাগ কাটে। হ্যাঁ, ওই নীরব কান্নাটা অনেক কথা বলে দেয়। তপন বুঝতে পারে আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই দুঃখ তো শুধু অপমানিত হওয়ার নয়, এই দুঃখ হল নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা, নিজের প্রথম সৃষ্টিটা নিজের চোখের সামনে অন্যের হয়ে যেতে দেখার দুঃখ। নিজের নাম ছাপা হওয়া একটা লেখার মধ্যে নিজেকে কোথাও খুঁজে না পাওয়ার এক অবর্ণনীয় যন্ত্রণা। কিন্তু এই চরম যন্ত্রণার মুহূর্তেই জন্ম নেয় এক নতুন তপন। গল্পের একেবারে শেষে এসে আমরা এমন একটা মানসিক উত্তরণ দেখতে পাই যা সত্যি অভাবনীয়। হ্যাঁ, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সে ঠিক করে যদি কখনো লেখা ছাপাতে হয় তবে তপন নিজে গিয়ে পত্রিকার অফিসে লেখা জমা দিয়ে আসবে। নিজের কাঁচা লেখা ছাপা হোক বা না হোক, কাউকে আর কারেকশন করতে দেবে না। একদম।
তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কিছু নেই। এই সংকল্পটা কোনো সাধারণ রাগ বা জেদ নয়, এটা একটা বিশাল আত্ম উপলব্ধি, একটা ছোট্ট ছেলের রাতারাতি মানসিক দিক থেকে অনেক পরিণত হয়ে যাওয়ার প্রমাণ। ঠিক বলেছেন। সে বুঝতে পেরেছে অন্যের দয়ায় পাওয়া সাফল্যের চেয়ে নিজের চেষ্টায় পাওয়া ব্যর্থতাও অনেক বেশি সম্মানের। সে আর কখনো কারোর কাছে নিজের লেখা কারেকশন করতে দেবে না, তার কাঁচা হাতের লেখাই তার নিজস্ব সত্তা। এই সিদ্ধান্তটার মধ্যে একটা প্রচণ্ড বিদ্রোহী সত্তা লুকিয়ে আছে। একদম ঠিক। আর এই জায়গাটাতেই গল্পের শিরোনাম জ্ঞানচক্ষুর প্রকৃত সার্থকতা। গল্পের শুরুতে যখন সে মেশোকে সাধারণ মানুষ হিসেবে দেখেছিল, তখন তার প্রথম মোহভঙ্গ হয়েছিল। সে ভেবেছিল সেও লিখতে পারে, কিন্তু সেটা ছিল অত্যন্ত ভাষা একটা ধারণা। আসল চোখ খোলাটা তখনও হয়নি। ঠিক। গল্পের শেষে এসে সে যে চরম সত্যটার মুখোমুখি হল, যে নিজের সৃজনশীলতার অধিকার অন্য কাউকে ছেড়ে দেওয়ার চেয়ে বড় পরাজয় আর কিছু হতে পারে না, সেটাই তার প্রকৃত জ্ঞানচক্ষু খুলে দিল। সে বুঝল সাহিত্য সৃষ্টির জগতে নিজস্বতা ছাড়া আর কোনো কিছুরই মূল্য নেই। হ্যাঁ, এই মোহভঙ্গ থেকে জন্ম নিল এক নতুন আত্মসম্মানবোধ। এই বেদনার মধ্য দিয়েই তপন একজন সত্যিকারের স্রষ্টা হিসেবে মানসিক পরিণতি লাভ করল। আশাপূর্ণা দেনী অত্যন্ত সূক্ষ্মভাবে দেখিয়েছেন কিভাবে বড়দের পৃথিবী শিশুদের জগৎটাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের নিজস্ব ভাবনাগুলোকে নিজেদের ছাঁচে ফেলে দিতে চায়। কিন্তু তপন সেই ছাঁচটাকে ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এই গল্পটা আসলে শুধু তপনের গল্প নয়, এটি প্রতিটি সেই মানুষের গল্প যিনি নিজের মৌলিকত্ব বজায় রাখতে গিয়ে পারিপার্শ্বিক সমাজের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। এবং একই সঙ্গে এই গল্পটি আমাদের মতো বড়দের জন্য একটা বিরাট আয়নার মতো কাজ করে। সেটা কি রকম? মানে, আমরা যারা সমাজ, পরিবার বা শিক্ষা ব্যবস্থার অংশ হিসাবে প্রতিনিয়ত শিশুদের পথপ্রদর্শক হওয়ার দাবি করি, তাদের এই গল্পটার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করা উচিত। আমরা যখন সাহায্য করার নামে এগিয়ে যাই, তখন কি আমরা সত্যি সাহায্য করি, নাকি আমাদের নিজেদের অপূর্ণ বাসনাগুলো, আমাদের নিজেদের তৈরি করা মাপকাঠিগুলো তাদের ওপর চাপিয়ে দিই? খুব গভীর একটা কথা বললেন। মেসমশাই এখানে কিন্তু কোনো ভিলেন নন, তিনি আমাদের সমাজেরই একটা অত্যন্ত চেনা রূপ। একদম। যে সমাজ মনে করে ঘষে মেজে পালিশ না করা পর্যন্ত কোনো কিছুর দাম নেই, কিন্তু সেই পালিশ করতে গিয়ে যে আসল পাথরটাই ক্ষয়ে যাচ্ছে সেটা কেউ খেয়াল করে না। তপনের কান্নাটা আসলে সেই হারিয়ে যাওয়া খাঁটি পাথরটার জন্যই কান্না। আর সেই কান্নাটাই তপনকে আত্মনির্ভর হতে শিখিয়েছে। সে জেনেছে যে নিজের কাঁচা শব্দ, নিজের ভুল ব্যাকরণও ধার করা নিখুঁত সাহিত্যের চেয়ে অনেক বেশি দামি, কারণ তার মধ্যে প্রাণ আছে, তার মধ্যে সততা আছে। সত্যি, যতবার পড়া যায় এই গল্পটা যেন নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই নিবিড় আলোচনায় আমরা দেখলাম কিভাবে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে কিশোর তপন লেখকদের প্রতি তার অন্ধ মুগ্ধতা থেকে বেরিয়ে এসে বাস্তবতার রূঢ় মাটিতে আছড়ে পড়ে। আমরা দেখলাম নিজের সৃষ্টিকর্ম অন্যের দ্বারা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাওয়ার বেদনা কিভাবে তাকে সৃজনশীলতার প্রকৃত মূল্য শেখায়। সে বুঝতে শেখে যে নিজের কণ্ঠস্বর ধার দেওয়ার চেয়ে বড় পরাজয় আর কিছু হতেই পারে না। এবং তপনের এই যাত্রাটা আমাদের এটা মনে করিয়ে দেয় যে সত্যিকারের আর্ট বা শিল্প কখনো পারফেক্ট বা নিখুঁত হয় না। আর্ট মানেই হলো পারফেক্ট হওয়ার নিরন্তর চেষ্টা, কিন্তু নিজের সত্তাকে বজায় রেখে। একদম তাই। আজকের মতো আলোচনা এখানেই শেষ করার আগে শ্রোতাদের মনে ভাবনার উদ্রেক করতে পারে এমন একটি বিষয় রেখে যেতে চাই। আমরা যারা বড় অভিভাবক বা সমাজ গড়ার কারিগর, তারা কি প্রতিনিয়তই শিশুদের কাছা ভাবনাগুলোকে, তাদের অসম্পূর্ণ কিন্তু সৎ অনুভূতিগুলোকে ঘষে মেজে সুন্দর করার বা কারেকশন করার নামে তাদের নিজস্ব কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ করে দিচ্ছি না? খুব জরুরি একটা প্রশ্ন। হ্যাঁ। তাদের সৃজনশীলতাকে আমরা কি সত্যি আপন মহিমায় বিকশিত হতে দিচ্ছি, নাকি নিজেদের চিন্তা, নিজেদের ভাষা তাদের ওপর জোর করে চাপিয়ে দিয়ে আমরা এক ধরনের আত্মতৃপ্তি পাচ্ছি? একটু ভেবে দেখবেন, ভালো উদ্দেশ্য নিয়ে এগিয়ে গিয়েও আমরা প্রতিদিন আমাদের চারপাশের শিশুদের নিজস্ব গল্পগুলো চুরি করে নিচ্ছি না তো? এই প্রশ্নটি নিয়েই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরের আলোচনায়। ভালো থাকবেন।